হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 7-এর সেকেন্ড টার্ম পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি রচনা নিয়ে এসেছি। তোমাদের পরীক্ষায় 4 নম্বরের 2টি রচনা থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা পুরোটা দেখো, ভালো না লাগলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। চলো আপাতত একটা লাইক দিয়ে ক্লাসটি শুরু করা যাক। প্রথম রচনা, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। পৃথিবী আমাদের একমাত্র বাসস্থান, কিন্তু বর্তমান যুগে দূষণের কারণে আমাদের এই সুন্দর গ্রহটি আজ বিপন্ন। গ্লোবাল ওয়ার্মিং, জলবায়ু পরিবর্তন এবং প্লাস্টিক দূষণ আমাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষায় তরুণ সমাজ, বিশেষ করে ছাত্রছাত্রীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কেবল ভবিষ্যতের নাগরিক নন, বরং সমাজ পরিবর্তনের অন্যতম প্রধান হাতিয়ার। ছাত্রছাত্রীরা তাদের দৈনিক জীবনে কিছু ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে পরিবেশ রক্ষায় বড় অবদান রাখতে পারে। সেগুলি হলো, প্রথম পয়েন্ট, বৃক্ষরোপণ ও সবুজায়ন। একটি গাছ একটি প্রাণ, এই মন্ত্রকে সামনে রেখে ছাত্রছাত্রীরা তাদের স্কুল, বাড়ি এবং আশেপাশের ফাঁকা জায়গায় গাছ লাগাতে পারে। গাছের যত্ন নেওয়া এবং গাছ কাটার সচেতনতা তৈরি করা তাদের অন্যতম দায়িত্ব। প্লাস্টিকের ব্যবহার বর্জন। প্লাস্টিক পরিবেশের সবচেয়ে বড় শত্রু। ছাত্রছাত্রীরা স্কুল, কলেজে প্লাস্টিকের বোতল বা টিফিন বক্সের বদলে স্টিল বা কাঁচের পাত্র এবং চটের ব্যাগ ব্যবহার করতে পারে। সম্পদের সঠিক ব্যবহার। জল ও বিদ্যুতের অপচয় বন্ধ করা জরুরি। ঘর থেকে বের হওয়ার সময় আলো, পাখা বন্ধ করা এবং প্রয়োজনে অতিরিক্ত জল ব্যবহার না করার অভ্যাস গড়ে তুলতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা। যেখানে সেখানে ময়লা না ফেলে ডাস্টবিন ব্যবহার করা এবং পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করার অভ্যাস তৈরি করতে হবে। সচেতনতা বৃদ্ধি। ছাত্রছাত্রীরা পরিবেশ দিবসে জার্লি, পোস্টার তৈরি, নাটক বা সেমিনারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে পারে। উপসংহার, ছাত্র জীবন হলো শেখার এবং তা প্রয়োগ করার সেরা সময়। কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায়, এই পৃথিবীকে, এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। এই অঙ্গীকার রক্ষা করার প্রধান দায়িত্ব যুব সমাজে। ছাত্রছাত্রীদের ছোট ছোট সচেতন প্রয়াসই একদিন পৃথিবীকে আবার সবুজ, সুন্দর ও দূষণমুক্ত করে তুলতে পারে। তোমরা যদি এইভাবে লেখো, 4-এ 4 অবশ্যই পাবে, হাফ নম্বরও কাটতে পারবে না। এই রচনাগুলো তোমরা পারোতে স্ক্রিনশট নিয়ে নাও, নয়তো এটা কিভাবে পাবে আমি তোমাদের একটু পরে বলে দিচ্ছি। এরপরে 2 নম্বর রচনা, একটি ভ্রমণের অভিজ্ঞতা। আমরা বাঙালি, সেই জন্য আমি এখানে দীঘা ভ্রমণের অভিজ্ঞতা লিখেছি, খুবই সুন্দর, এটা তোমরা লিখতে পারো। আর যারা দীঘায় গিয়েছো তারা তো অবশ্যই রিলেট করতে পারবে। ভূমিকা। বাঙালিদের কাছে সমুদ্র মানেই দীঘা। গত বছর গরমের ছুটির এক উইকেন্ডে আমার সপরিবারে দীঘা যাওয়ার সুযোগ হয়েছিল। সমুদ্রের বিশালতা এবং ঢেউয়ের গর্জন প্রথমবার সামনাসামনি দেখার সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা আমার জীবনে অন্যতম এক সেরা স্মৃতি হয়ে থাকবে। 2 নম্বর পয়েন্ট, সমুদ্র সৈকতের রূপ। দীঘায় পৌঁছেই আমরা ছুটে গিয়েছিলাম নিউ দীঘা সমুদ্র সৈকতে। চোখের সামনে যতদূর তাকানো যায় শুধু নীল জল আর সাদা ফেনা। সমুদ্রের ঢেউগুলি যখন একের পর এক এসে পায়ে আশ্রে পড়ছিল, সেই অনুভূতি ছিল অসাধারণ। বিকেলের দিকে সমুদ্রের পাড়ে বসে ঝাউবনের ঠান্ডা হাওয়া উপভোগ করা এবং আকাশের রং ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখা আমার মনে এক গভীর শান্তি এনে দিয়েছিল। খাওয়া দাওয়া ও কেনাকাটা। দীঘার সমুদ্র সৈকতের অন্যতম আকর্ষণ হলো এখানকার জমজমাট বিকেলের বাজার। আমরা সেখানে গিয়ে স্থানীয় টাটকা সামুদ্রিক মাছ ভাজা, ফিশ ফ্রাই এবং ডাবের জল খেয়েছিলাম, যা অত্যন্ত সুস্বাদু ও তৃপ্তিদায়ক ছিল। এছাড়া সন্ধ্যার সময় সৈকতের ধারে রঙিন দোকানগুলো ঘুরে ঝিনুকের তৈরি নানা রকম হাতের কাজের সুন্দর শোপিস ও খেলনা কেনাকাটা করার অভিজ্ঞতাও ছিল বেশ মজাদার। উপসংহার, শহরের কোলাহল ও পড়াশোনার ব্যস্ত জীবন থেকে দূরে দীঘার সমুদ্র সৈকতে কাটানো সেই 2টি দিন আমার সমস্ত ক্লান্তি দূর করে দিয়েছিল। সমুদ্রের সেই বিশালতা, ঢেউয়ের গর্জন এবং ঝাউবনের মিষ্টি হাওয়া আজও আমার স্মৃতিতে সতেজ হয়ে আছে। এরপরে 3 নম্বর রচনা, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রচনা, খুব সুন্দর করে আমি দিয়েছি, দেখো। প্রথমে ভূমিকা। আমাদের চারপাশে বায়ু, মাটি, জল, উদ্ভিদ ও প্রাণীকুল নিয়ে গড়ে উঠেছে আমাদের পরিবেশ। যখন এই প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ মিশে মানুষের এবং অন্যান্য প্রাণীর স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে, তখন থেকে পরিবেশ দূষণ বলে। আচ্ছা, পরিবেশ দূষণ কাকে বলে বোঝা গেল। বর্তমান যুগে পরিবেশ দূষণ এক বিরাট সমস্যা হিসেবে দেখা দিয়েছে। পরিবেশ দূষণের প্রকারভেদ। বায়ু দূষণ। কলকারখানার বিষাক্ত ধোঁয়া, যানবাহনের গ্যাস এবং গাছপালা কেটে ফেলার ফলে বায়ু দূষিত হয়। এর ফলে শ্বাসকষ্টের মতো রোগ বাড়ে। জল দূষণ। কলকারখানা বর্জ্য ও গৃহস্থলীর আবর্জনা জলাশয়ে মিশে জল দূষিত করে। দূষিত জল পান করলে নানা রকমের পেটের রোগ ও জলবাহিত রোগ হয়। 3 নম্বর, মৃত্তিকা বা মাটি দূষণ। মাটিতে পলিথিন, প্লাস্টিক ও ক্ষতিকারক
রাসায়নিক পদার্থ মেশার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়। শব্দ দূষণ, মাইকের উচ্চ শব্দ, যানবাহনে হর্ন ও কারখানার আওয়াজ আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের চরম ক্ষতি করে। প্রতিকার বা দূষণ প্রতিরোধের উপায়, পরিবেশ দূষণ রোধ করতে আমাদের সকলকে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে সচেতন হতে হবে। এর প্রধান উপায়গুলো নিচে আলোচনা করা হলো। অধিক বৃক্ষরোপণ, গাছ আমাদের অক্সিজেন দেয় এবং পরিবেশকে দূষণমুক্ত রাখে, তাই আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। প্লাস্টিক বর্জন, পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমিয়ে কাপড়ের বা কাগজের থলি ব্যবহার করা উচিত। বর্জ্য ব্যবস্থাপনা, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং নোংরা জল শোধন করে তবেই জলাশয়ে ফেলা উচিত। জনসচেতনতা, সাধারণ মানুষকে পরিবেশ দূষণের কুফল সম্পর্কে সচেতন করতে হবে এবং গণমাধ্যমে এর প্রচার বাড়াতে হবে। এবার উপসংহার, পরিবেশ আমাদের বাঁচিয়ে রাখে, তাই পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সুন্দর পরিবেশ ছাড়া সুস্থ জীবন ও সুন্দর ভবিষ্যৎ কল্পনা করা যায় না। তাই আসুন আমরা সবাই মিলে আমাদের চারপাশের পরিবেশকে দূষণমুক্ত রাখার দৃঢ় শপথ নিই। এর পরের রচনা, একটি মেলা দেখার অভিজ্ঞতা। ভূমিকা, মেলা হলো আমাদের বাংলার সংস্কৃতির এক অন্যতম অঙ্গ। মেলার নাম শুনলেই সব বয়সী মানুষের মনে এক আনন্দের দোলা লাগে। গত বছর শীতকালে আমার বাড়ির কাছে একটি ঐতিহ্যবাহী গ্রাম্য মেলা দেখার সৌভাগ্য হয়েছিল। সেই সুন্দর ও রোমাঞ্চকর অভিজ্ঞতা আমার মনে সারা জীবন অমলিন থাকবে। মেলার পরিবেশ ও বৈচিত্র্য, মেলা প্রাঙ্গণে প্রবেশ করতেই চারিদিকের উৎসব মুখর পরিবেশ আমাকে মুগ্ধ করেছিল। রং বেরঙের আলো, মাইকের আওয়াজ এবং মানুষের কোলাহলে পুরো চত্বর মুখরিত ছিল। মেলায় সারিবদ্ধভাবে বসেছিল নানা রকমের দোকানপাট, মাটির তৈরি পুতুল, কাঠের খেলনা, তৈজসপত্র থেকে শুরু করে বিভিন্ন কুটির শিল্পের জিনিসপত্রের এক বিশাল সমাজ ছিল সেখানে। এছাড়া রঙিন বেলুন ও বাঁশির আওয়াজ মেলা প্রাঙ্গণে আরও আনন্দময় করে তুলেছিল। এরপরে খাবারের দোকান ও বিনোদন, মেলার অন্যতম প্রধান আকর্ষণ ছিল হরেক রকমের খাবারের দোকান। জিলিপি, পাঁপড় ভাজা, ফুচকা এবং গরম রসগোল্লার মমা গন্ধে চারিদিকে ভরে উঠেছিল। আমি আমার পরিবারের সাথে গরম জিলিপি ও পাঁপড় ভাজার স্বাদ উপভোগ করেছিলাম। বিনোদনের জন্য মেলায় গিয়ে নাগরদোলা, জাদুখেলা এবং পুতুল নাচের আসর। নাগরদোলায় চড়ার সময় পেটের মধ্যে যে এক অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। উপসংহার, মেলা শুধু কেনাকাটার জায়গা নয়, এটি মানুষের সাথে মানুষের মিলনের এক বিরাট উৎসব। প্রতিদিনের চেনা ছকের জীবন থেকে বেরিয়ে মেলা দেখার এই অভিজ্ঞতা আমাকে এক পরম আনন্দ দিয়েছিল। মেলার সেই আনন্দঘন মুহূর্ত ও রঙিন স্মৃতি আজও আমার মনে উজ্জ্বল হয়ে আছে। খুবই সুন্দর কি লেখা। এরপরে লাস্ট, একটি বট গাছের আত্মকথা। ভূমিকা, আমি একটি বিশাল ও প্রাচীন বট গাছ। গ্রামে একেবারে মাঝখানে ধুলো ওড়ানো রাস্তার পাশে আমার অবস্থান। আজ আমি বড়ই বৃদ্ধ। আমার ঝুড়িগুলো মাটির গভীরে প্রবেশ করে আমাকে স্তম্ভের মতো ধরে রেখেছে। আমি কথা বলতে পারি না, কিন্তু যুগের পর যুগ ধরে মানুষের সুখ দুঃখের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জন্ম ও শৈশব, আমার জন্ম ইতিহাস বেশ অদ্ভুত। কোনো এক বর্ষার দিনে একটি ছোট্ট পাখি আমার বীজ এখানে ফেলে গিয়েছিল। বৃষ্টির জলের স্পর্শে মাটির বুক চিরে আমি অঙ্কুরিত হই। প্রথম দিকে আমি খুব দুর্বল ছিলাম। রোদ, ঝড়, বৃষ্টির সাথে লড়াই করে ধীরে ধীরে আমি ডালপালা মেলতে শুরু করি। একসময় চারপাশে সবুজ ঘাসকে ছড়িয়ে আমি আকাশের দিকে মাথা তুলে দাঁড়াই। যৌবন ও কর্মময় জীবন, বয়স বাড়ার সাথে সাথে আমার রূপ বদলে যায়। আমার সবুজ পাতা ও ডালপালা চারিদিকে ছড়িয়ে পড়ে এক বিশাল ছাতার মতো আকার নেয়। ক্লান্ত পথিকেরা আমার শীতল ছায়া বসে বিশ্রাম নেয়। রাখাল বালকেরা দুপুরে তাদের গরু ছাগল আমার তলায় বেঁধে রেখে বাঁশি বাজায়। আমার ডালে ডালে বাসা বাঁধে হরেক রকমের পাখি, কাঠবিড়ালি আমার কোটরে খেলা করে। তাদের কল কাকুলিতে সারাদিন মুখরিত থাকে আমার চারপাশ। সামাজিক গুরুত্ব, শুধু পশু পাখি বা পথিক নয়, গ্রামের মানুষের সামাজিক জীবনের সাথেও আমি গভীরভাবে জড়িয়ে আছি। আমার ছায়াতলে কত হাট বসেছে, কত মানুষ তাদের মনে সুখ দুঃখের গল্প করেছে। গ্রামের বুড়ো দাদুরা বিকেলে আমার গোড়ায় এসে রাজনীতির আলোচনা করে। চৈত্র সংক্রান্তিতে আমার নিচে মেলা বসে। শিশুদের কোলাহল আর মেলার বাঁশির আওয়াজ আমাকে ভীষণ আনন্দ দেয়। বর্তমান অবস্থা ও শেষ আকুতি, আজ আমি ক্লান্ত ও জীর্ণ। অনেক ঝড়ঝাপটা সয়ে আমার কিছু ডালপালা ভেঙে পড়েছে। সবচেয়ে বেশি কষ্ট হয় যখন দেখি স্বার্থপর মানুষ নিজেদের প্রয়োজনের জন্য গাছ কেটে ফেলছে। তারা বোঝে না যে আমরা তাদের অক্সিজেন দিই, পরিবেশ রক্ষা করি। আমার জীবনের একটাই প্রার্থনা, মানুষ যেন আমাদের ভালোবাসে এবং প্রকৃতিকে ধ্বংস না করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা এই রচনাগুলো কিভাবে পাবে আমি বলে দিচ্ছি।
এই চ্যানেলের অ্যাবাউট চ্যানেল সেকশানে যাবে, সেখানে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে, তাহলে এই রচনাগুলো সব পেয়ে যাবে।